হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটা এক্সাম সম্বন্ধে পুরোপুরিভাবে জানবো, ঠিক আছে? তো এই এক্সামটার নাম হচ্ছে জেমাস পিজি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে জেমাস পিজি এক্সামটা কিসের জন্য হয়। কমন এন্ট্রান্স টেস্ট ফর মেডিকেল অ্যান্ড অ্যালাইড সায়েন্স পিজি কোর্সেস। মানে মেডিকেল আর অ্যালাইড সায়েন্স এর আন্ডারে যে সমস্ত পিজি কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কিন্তু জেমাস পিজি এক্সামটা নেওয়া হয়। এবং জেমাস পিজি এই এক্সামটা কিন্তু আমাদের WBJEB বোর্ডই কন্ডাক্ট করে। মানে যেই বোর্ড হচ্ছে আমাদের দেবে জয়েন্ট এন্ট্রান্স অথবা যে জেনপাস ইউজি এনএম জেএনএম এই এক্সামগুলো কন্ডাক্ট করে ব্যাচেলারের জন্য, একইভাবে পিজি কোর্সের জন্য WBJEB এই বোর্ড এই এক্সামটা কন্ডাক্ট করে, যেখানে তোমরা বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সগুলো তোমরা যারা করেছো তো তারা কিন্তু মানে মাস্টার্স কোর্স বা পিজি কোর্স করার জন্য এই এক্সামটা দিয়ে কোনো গভর্নমেন্ট কলেজে তোমার একটা সিট নিতে পারো এবং সেখানে মাস্টার্স বা পিজি কোর্সটা পড়তে পারো ওই বিষয় নিয়ে, ঠিক আছে? বিশেষ করে এই এক্সামটা তারাই দেয় যারা হচ্ছে ওই বিএমএলটি বা অপারেশন থিয়েটার টেকনোলজি, রেডিওলজি এই সমস্ত বিষয়ে ব্যাচেলার্স কোর্স করেছে। প্যারামেডিক্যাল রিলেটেড আরো যে বিভিন্ন যে শাখাগুলো আছে সেই বিষয় নিয়ে তোমরা ব্যাচেলার্স কোর্স করলে তো তারা এমএসসি বা পিজি করার জন্য এই এক্সামটা দিয়ে থাকে। তো এই এক্সামটা প্রত্যেক বছরের জুন মাস নাগাদ হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এই বছর এখনো কোনো নোটিফিকেশন বেরোয়নি। নোটিফিকেশন এলে আমি অবশ্যই তোমাদের জানাবো। চলো আজকে আমরা এই এক্সামের বিভিন্ন ক্রাইটেরিয়া বা সিলেবাস কি কি আছে, এক্সাম কত নাম্বারের হয়, ল্যাঙ্গুয়েজ কি, বিভিন্ন বিষয় নিয়ে জানবো। পুরো এক্সামটা সম্বন্ধে আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা তোমরা পড়ে নেবে, সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। সেটা হচ্ছে তোমরা প্রপার তোমাদের নাম দেবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে, বাবা অথবা মার নিজের ডেট অফ বার্থ এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। খুব সাবধানের সঙ্গে ফর্ম ফিল আপ করবে এবং একবারই মাত্র করা যাবে, এগুলো ভুল হয়ে গেলে কিন্তু আর ঠিক করা যাবে না, দেওয়া আছে। আর এমন একটা মোবাইল রাখবে যেখানে হচ্ছে SMS যায়, মানে ওটিপি যাবে, ঠিক আছে? আর সেটা আর একটা কথা যেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন বা এক্সামিনেশন যে ফিস সেটা হচ্ছে 3000 টাকা। অনেকের ক্ষেত্রে সত্যি এটা বেশি। তো এখানে হচ্ছে এক্সামিনেশন ফিস হচ্ছে কি 3000 টাকা। আর ফি কিন্তু কোনোভাবেই রিফান্ডেবল নয়। মানে ফি একবার তুমি দিয়ে দিলে সেটা কিন্তু আর তুমি ফেরত পাবে না। তাই খুব সাবধানের সহকারে যদি তুমি কনফিডেন্ট হও সেক্ষেত্রেই ফর্ম ফিল আপ করবে। এরপরে আমরা জানবো যে কি কি কোর্স টোটাল কিন্তু এখানে করানো হয় এই এক্সামটার আন্ডারে। তো দেখো এই এক্সামের আন্ডারে টোটাল 26টা কোর্স করানো হয়, ঠিক আছে? তো 26টা কোর্স কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু 26টা করে কোর্সের জন্য এক্সাম দিতে পারবে না, ঠিক আছে? এখানে ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা এক্সামের জন্য, মানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্ট আলাদা আলাদা এক্সাম কিন্তু দিতে পারবে। যেমন হচ্ছে দেখো তোমরা প্রথম দিকের কোর্সগুলো পড়তে পারো, যেমন হচ্ছে ডিপ্লোমা ইন ডায়েটিক্স, মানে যে ডায়েট বিষয়ে যারা ডিপ্লোমা করতে চায় তারা। তারপরে দেখো আছে হেলথ প্রমোশন অ্যান্ড এডুকেশন, 2 নম্বর কোর্স বলছি। তো তোমরা এটা একটা এক্সাম হয়। তারপরে ডিপ্লোমা ইন হেলথ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? যাদের স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা থাকে তারা এই কোর্সটা পরবর্তীতে করতে পারে। এবার 4 নম্বর যদি তোমরা দেখো সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু মাস্টার্স বা পিজি করার জন্য এই এক্সামটা দিতে পারে, দিয়ে তার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে পারে। দেখো 5 নম্বর আছে ফেলোশিপ পেন ম্যানেজমেন্ট, যে যন্ত্রণা হয় আমাদের পেন সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য এটা পড়তে পারে। এটা সাধারণত MBBS বা BDS দের কোর্স হয়, ঠিক আছে? এই প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী আমাদের জন্য যে এক্সামটা আছে আমরা সেই এক্সামের জন্য প্রিপেয়ার করব, ঠিক আছে? যেমন দেখো এখানে যেটা সব থেকে যারা BMLT আছে তারা MSc MLT দেওয়ার জন্য এই এক্সামটা দেয়। 12 নম্বরে দেখো যে MSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে? এই এক্সামটা শুধুমাত্র তারাই দিতে পারবে যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে BSc করেছে, ঠিক আছে? ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তারাই কিন্তু এই MScর জন্য এই এক্সামটা দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এছাড়াও যদি তোমরা 13 নম্বর এক্সামটা দেখো যে MSc ইন ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স, এটা হচ্ছে যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই বিষয়টা নিয়ে ব্যাচেলার্স বা গ্র্যাজুয়েশন করেছে তারা শুধুমাত্র এই এক্সামটা দিতে পারবে।
এরপর দেখো প্যারামেডিক্যালের সব কোর্সগুলো কেমন দেওয়া আছে, যেমন অপারেশন থিয়েটার টেকনোলজি, ওটি যাকে বলি আমরা, তারপর যে পিএস পারফিউশন সায়েন্স যেটা আছে, এটাও প্যারামেডিক্যাল আন্ডারেই পড়ে। তো তোমরা সেক্ষেত্রে যারা এই বিষয়টা নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা অবশ্যই এমএসসি ডিগ্রির জন্য এই এক্সামটা দিতে পারবে। এবার বলে থাকি এতগুলো টোটাল হচ্ছে আমাদের 26টা কোর্স এখানে করানো হয়। তোমরা এর মধ্যে যদি তোমরা দেখো একের বেশি এক্সামে তোমরা হচ্ছে এলিজিবল, সেক্ষেত্রেও কিন্তু তোমরা টোটাল দুটো পেপার কিন্তু এখানে দিতে পারবে। তুমি হয়তো দেখছো যে তুমি যে কোনো দুটো এক্সামের জন্য এখানে এলিজিবল হচ্ছ, হয়তো তুমি দেখলে যে তুমি 10 আর 11 এই দুটো এক্সামের জন্য এলিজিবল হচ্ছ, সেক্ষেত্রে তুমি কি তুমি দুটো এক্সামই দিতে পারবে। কিন্তু এখানে নিয়ম হচ্ছে তুমি যে কোনো দুটো এক্সাম দিতে পারবে, ঠিক আছে? 26টা এর মধ্যে যে কোনো দুটো এক্সাম দিতে পারবে। আর তোমাদের এটা আগেও বললাম যে প্রত্যেকটা পেপারের জন্য 3000 টাকা দিতে হবে, মানে তুমি যদি দুটো পেপার দিতে চাও সেক্ষেত্রে তোমাকে 6000 টাকা কিন্তু পে করতে হবে। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের আগে বললাম যে যে কোনো দুটো তোমরা পেপার দিতে পারবে, যে কোনো দুটো আলাদা আলাদা বিষয়ে দুটো পেপার দিতে পারবে। এখানে বিষয়টা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো এখানে একটা ভাগ করে দিয়েছে যে গ্রুপ 1 আর গ্রুপ 2। বলেছে যে তোমরা দুটো বিষয়তে এক্সাম দিতে পারবে, কিন্তু গ্রুপ 1 এর মধ্যে যে সাবজেক্ট গুলো পড়ছে সেখান থেকে একটা, এবং গ্রুপ 2 এর মধ্যে যেগুলো পড়ছে তার মধ্যে একটা, ঠিক আছে? তোমরা দুটো পেপার কি করে দিতে পারবে, একটা হচ্ছে ফার্স্ট শিফট বা গ্রুপ 1 এর মধ্যে যে সাবজেক্ট গুলো ওরা দিয়েছে তার মধ্যে যে কোনো একটা দিতে পারবে, আর গ্রুপ 2 এর মধ্যে যে এক্সাম গুলো আছে তার মধ্যে যে কোনো একটা পড়ছে, ঠিক আছে? অবশ্যই পরীক্ষার জন্য তোমাকে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো একবার পড়ে নিতে হবে। তো তোমরা যারা এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা WBJEB এদের বোর্ডের অফিসিয়াল অফিস থেকে, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই পিডিএফটা তোমাদের জন্য দেবো। তো এই কোয়েশ্চেন প্যাটার্নে আমরা এবার চলে আসবো। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 100টা কোয়েশ্চেন করা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? পুরোপুরি ইংরাজি বিষয়ে, মানে ইংরাজি বিষয় বলতে কি ইংরাজি গ্রামার নয়, মানে যে কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ হবে সেটা হচ্ছে ইংলিশ হবে। যেহেতু আমরা গ্র্যাজুয়েশন কোর্স করে ফেলেছি আমাদের কারোরই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাধা হওয়ার কথা নয়। তো এমসিকিউ কোয়েশ্চেন হবে, 100টা কোয়েশ্চেন হবে এবং সময় থাকবে 90 মিনিট দেওয়া হবে। এক্সামটা এরকমই যেরকম আমরা আলাদা সব কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকি সেরকম সেম টু সেম কোয়েশ্চেন দেওয়া হবে। ওএমআর সিটে এক্সাম হবে এবং ওনারা হচ্ছেন যে ব্ল্যাক কালারের যে পেন দেবেন এবং আমাদের গোল করে পুরো একদম ব্ল্যাক, মানে ওই গোলটা পুরোটা ভরাতে হবে, ঠিক আছে? এবার আসি সিলেবাস। এখানে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে। যেমন হচ্ছে তোমরা দেখে নিতে পারো, দেখো প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা সিলেবাস এখানে পুরো দেওয়া আছে। এখানে দেখো সিলেবাস বলে পয়েন্ট করে দেওয়া আছে, 2.3 সিলেবাস বলে পয়েন্ট করে দিয়ে প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা সিলেবাস। তবে তোমাকে ওই আগে যে কোর্সের নেমগুলো ছিল ওর পাশে দেখবে অ্যাব্রিভিয়েশন ছিল, মানে শর্ট ফর্ম গুলো, তো সেই শর্ট ফর্ম গুলো একটু মনে রেখে দিতে হবে যে তোমার কোর্সটার শর্ট ফর্ম কি, এসে তুমি এখানে জাস্ট সিলেবাসটা দেখে নেবে। যেমন দেখো যারা বিএ এমএসসি এমএলটি করবে, ঠিক আছে, ওই ল্যাব টেকনোলজিতে এমএসসি করার জন্য অ্যাপ্লাই করবে, তাদের সিলেবাসটা হচ্ছে দেখো, তারা বিএমএলটিতে বায়োকেমিস্ট্রি যেটা পড়েছে সেখান থেকে 35টা কোয়েশ্চেন থাকবে। ডিএমএলটিতে মাইক্রোবায়োলজি যেটা পড়েছে সেখান থেকে 35টা এমসিকিউ থাকবে। আর বিএমএলটিতে যেটা হিমাটোলজি মানে রক্ত যে শাখা, সেই রক্ত নিয়ে যেটা পড়েছে সেখান থেকে 30টা কোয়েশ্চেন থাকবে, টোটাল 100টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? এরকম করে তোমরা যে এক্সামটার জন্য প্রিপারেশন নেবে সেই এক্সামটার সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে? এবার চলো প্রত্যেকটা কোর্সের কিন্তু সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা তোমাদের জন্য সিলেবাসটা দেখে নিও, আমি সবগুলো পড়ছিলাম। এবার বলে কি স্কোরিং মেথোডোলজি, মানে হচ্ছে তোমাদের নাম্বার কিভাবে দেওয়া হবে। দেখো কোয়েশ্চেন গুলো যে 100টা কোয়েশ্চেন দেওয়া হবে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু একটাই ঠিক উত্তর হবে। সেক্ষেত্রে তুমি যদি ঠিক উত্তর করে আসো তোমাকে 1 মার্কস দেওয়া হবে। এছাড়া তুমি যদি একটা কোয়েশ্চেনে একের বেশি উত্তর দিয়ে আসো, মানে তুমি একটা কোয়েশ্চেনে দুটো গোল পাখি দিয়ে চলে এসেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 0 মার্কস দেওয়া হবে, কোনো রকম নাম্বার দেওয়া হবে না। আর যদি তুমি ওই অ্যান্সার না দিয়ে আসো মানে নট অ্যাটেম্পটিং থাকে, সেক্ষেত্রে তোমাকে 0 মার্কস দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো যে একমাত্র তুমি যদি সঠিক উত্তর করে আসো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 1 দেওয়া হবে। আদারওয়াইজ কোনো ক্ষেত্রে যদি তুমি একের বেশি দুটো লিখে আসো সেক্ষেত্রেও 0, উত্তর না লিখে আসলেও কিন্তু 0। সব থেকে ভালো বিষয় এটাই যে এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র ঠিক করলে 1 মার্কস দেবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা একটা ভালো দিক, ঠিক আছে? এখানে দেখো বলে দিয়েছে যে ওএমআর তোমাদের দেওয়া হবে, সেই ওএমআর এ তোমরা বাবল ফিল করবে।
আচ্ছা, র্যাঙ্কিং মেথোডোলজি এবং মেরিট লিস্ট যেরকম আমাদের অন্যান্য এক্সামে হয় সেক্ষেত্রেও হবে। এখানে প্রথমে জেনারেল মেরিট লিস্ট বেরোবে এবং তারপরে যেরকম এসসি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক হয় সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে, ক্যাটাগরি র্যাঙ্কও বেরোবে। এরপরে দেখো, এরপরে যেটা সেটা একটা এজ লিমিট দেওয়া আছে, ঠিক আছে, যে বিভিন্ন কোর্সের জন্য ঠিক কত আপার এজ লিমিট, কতটা এজ হলে তবে মানে আপার এজ লিমিটটা তোমাদের দেওয়া আছে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, সব কোর্সের জন্য নয়, যে কোর্সের ক্ষেত্রে এজ লিমিট ম্যাটার করে সেই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রেই তোমাদের দেওয়া আছে। এবার যেটা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, যে বিভিন্ন পরীক্ষার জন্য তোমাকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এ করতে হবে, মানে কোন ডিগ্রি থাকলে তুমি কোন এক্সামটা দিতে পারবে। যেমন দেখো এখানে যে প্রথমে যে কোর্সটা ছিল ডিপ ডায়েট বলে, যে কোর্সটা ছিল ডায়েটের উপর ডিপ্লোমা কোর্স, এটা যদি তুমি এমবিবিএস, বিএমএস অথবা বিডিএস করে থাকো কোনো ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তুমি কি এই কোর্সটা করতে পারবে। এছাড়াও যদি তুমি বিএসসি করে থাকো কেমিস্ট্রিতে, ক্লিনিক্যাল নিউট্রিশনে, সেক্ষেত্রে তোমরা দিতে পারবে। ঠিক আছে, আমি একটু প্যারামেডিক্যাল কোর্সগুলো দেখি। ঠিক আছে, প্যারামেডিক্যালের বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু প্যারামেডিক্যালই থাকে। ঠিক আছে, তো প্যারামেডিক্যাল কোর্সগুলো দেখবো। যখন দেখো এই 11 নম্বর থেকে, 11 নম্বরে কি আছে দেখো, এমএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স। এখানে দেখো যে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে বিএসসি করেছে একমাত্র তারাই এই এক্সামটা দিতে পারবে। 12 নম্বর কোর্সও একই, দেখো এমএসসি ইন ওটি টেকনোলজি, যারা হচ্ছে বিএসসি করেছে অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে, তারাই একমাত্র এই এমএসসি ওটি এই এক্সামটা দিতে পারবে। অতএব সব এক্সাম সবার জন্য নয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে বেছে নিতে হবে তোমার এক্সাম কোনটা। তারপরে যেটা ছিল 13 নম্বরে, যে পারফিউশন টেকনোলজি, তো তোমরা যারা পারফিউশন টেকনোলজি নিয়ে একটা বিএসসি কোর্স করেছো তারাই হচ্ছে এটা এই 13 নম্বর এক্সাম এমএসসি ইন পারফিউশন সায়েন্সে এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা দেখার কথা, এইখানে কিন্তু সব রেগুলার কোর্স, মানে যেটা ওই ডিস্টেন্স কোর্স নয়, এখানে পুরোপুরি উল্লেখ আছে যে ইউ ক্যান্ডিডেট মাস্ট পাস ফুল টাইম রেগুলার কোর্স। কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার ফুল টাইম কোর্স করতে হবে, কোনো ডিস্টেন্স কোর্স নয়, কিন্তু রেগুলার কোর্স করতে হবে। ওকে, তো এখানে দেখো আর একটা ভালো কোর্স আছে, সেটা হচ্ছে এমএইচএ মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আই থিঙ্ক। তো এখানে কিন্তু তুমি এমবিবিএস, বিএইচএমএস, বিএমএস পাস করলে তবেই এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই পিডিএফটা সংগ্রহ করবে এবং তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি কোন কোন এক্সামের জন্য এলিজিবল সেটা দেখবে। তারপর সেই ওই সেই এক্সামটা সিলেবাসটা দেখবে এবং সেই মতো করে প্রিপেয়ার করা শুরু করবে। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে ওই আমাদের র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পর যেগুলো হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা রিজার্ভেশন সিট কতটা কি আছে সেটার জন্য, এইগুলো এখন আমাদের না দেখলেও চলবে। এটা আমাদের হচ্ছে এক্সামের পর, ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে আমরা কি, এগুলো সব এক্সামের পর আমাদের দেখা উচিত। সবার প্রথমে তো এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া উচিত। এবং এইখানে দিয়েছে হচ্ছে ওই এর জন্য হচ্ছে, ঠিক আছে, ফর্ম ফিল আপের কিছু বিষয় দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে ইমেজটা তোমাদের 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ফিজটা তোমরা যে কোনো হচ্ছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, কিউআর কোডের বা ইউপিআই এর মাধ্যমে দিতে পারবো। আচ্ছা, কনফার্মেশন পেজটা তোমাদের নিয়ে রেখে দিতে হবে পরবর্তী কাজের জন্য। এবং অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার কিছুদিন আগে অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের জেমাস পিজি এই এক্সামটা নিয়ে পুরোপুরি ফুল ডিটেলস তোমাদের বললাম। ঠিক আছে, এখানে আর 26টা যে কোর্স আছে, সেই 26টা কোর্স অবশ্যই আমার পক্ষে মানে একদম পুরোপুরি বলে দেওয়া সম্ভব নয়। তো তোমরা অবশ্য পিডিএফ ডাউনলোড করে নিজেরা একটু পড়ে নিও। আমি যতটা পারা যায় ভিডিওতে ততটা তোমাদের সাথে ডিসকাস করলাম। জেমাস পিজি এই এক্সামটা আমার মনে হয় অনেকেই জানো না, যারা একমাত্র প্যারামেডিক্যাল বা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছো বাইরে তারাই জানো। আমাদের নর্মাল যারা নিউট্রিশনে, যেমন নিজেরা নিউট্রিশনে গ্র্যাজুয়েশন করছে তাদের যে একটা খুব ভালো কোর্স এখানে আছে সেটা হচ্ছে ওই অ্যাপ্লায়েড নিউট্রিশনে মাস্টার্স ইন অ্যাপ্লায়েড নিউট্রিশন, এমএ ইন কোর্সটার নাম। এটা খুব ভালো একটা কোর্স, সেটা হচ্ছে নিউট্রিশনদের জন্য। ঠিক আছে, অনেকেই জানে না। তো সেক্ষেত্রে আমি চাইলাম যে যাতে সবাই জানুক এই এক্সামটা সম্বন্ধে, জেমাস পিজি।